হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা ট্যাপা মদনা সিরিজ থেকে রানী মায়াবতীর অন্তর্ধান রহস্য। আজ পড়ছি দ্বিতীয় পর্ব। এখন সন্ধ্যা হয়ে গেছে, কিছু কিছু আলো জ্বলে উঠেছে, তবে ঘরে ঘরে আনাচে কানাচে নয়, আলো ঝলমলানো চেহারাও নয় রাজবাড়ির। উঠোনে নেমে দাঁড়ালে সেই ছায়া দৈত্যের মতোই লাগছে। এমকে বলে, একতলাই তো ভালো, কি বল টিসি? মনে মনে ভাবে, পলায়ন দেওয়ার মতো পরিস্থিতি হয়ে পড়লে সহজে পিটটান দেওয়া যাবে। টিসিও বলে, আমিও তাই ভাবছি, বারান্দার থেকে বাগানই আমার পছন্দ। তাহলে আমরা থেকে যাচ্ছি, কেমন? ঘরটা দেখিয়ে দিন। এখন ম্যানেজার বাবু চুপসে গিয়ে বলেন, সে তো এখনই দেখিয়ে দিতে পারি। আমার এই অফিস ঘরের দুখানা ঘরের পাশেই তো আগেকার মাস্টার বাবুর ঘর, পাশেই বাথরুম, খালি পড়ে আছে, কোনো ঝামেলা নেই। তবে শুধু আমি বললেই তো হবে না। মুখটা প্যাঁচার মতো করে বলে, এখানে যে আবার দাদার ওপর দাদা আছেন, তার পারমিশন ব্যতীত কিছুই হয় না। এরা অতি ইনোসেন্টের মতো বলে, তাই নাকি? তিনি আবার কে? ওই তো গাল ভরা নাম, দেওয়ানজি, রাজা বাবুর প্রাণের লোক। তো তিনি না আসা পর্যন্ত ততক্ষণ আপনাদের চাটা দিক। ওরে, এমকে বলে, না থাক, থাকাটাই যখন লিখিত নয় তখন কেন আর? তা তিনি কখন আসবেন? এক্ষুনি এসে যাবেন, সদরে গেছেন ডাক্তারের কাছে কর্তার রিপোর্ট দেখাতে। আপনাদের চুপি চুপি বলে রাখি, লোক সুবিধের নয়, আমাদের তো ঘোরতর সন্দেহ। ওই এসে গেছেন, গাড়ির শব্দ হলো। আপনারা একটু করবেন, বুঝলেন? রানীমা নিখোঁজ হওয়া পর্যন্ত আমরা যে কি মনোকষ্টে আছি। উনি হয়তো ডিটেকটিভ শুনেই আপত্তি করে বসবেন, কারণ ভিতরের কথা ফাঁস হবার ভয় আছে। রাজা বাবুটিও তো, শুনুন, আমার নাম হচ্ছে রামজীবন রথ, মনে রাখবেন। আমি যা কিছু বলেছি ওকে বলে ফেলবেন না। বলতে বলতে থেমে যায়। বাইরের বারান্দায় একটি গমগমে গলার স্বর বেজে ওঠে, তার মানে জানা নেই শোনা নেই উটকো দুটো ছোকরা ঢুকে ছোট ম্যানেজার বাবুর সঙ্গে কিসের এত আড্ডা মারছে? কি বললি? হ্যাঁ, ডিটেকটিভ, গোয়েন্দা? কে তাদের এ বাড়িতে মাথা গলাতে দিয়েছে? কই দেখি, কেমন সেই ডিটেকটিভ? কি রকম চেহারা? কিসের সাহসে? গলা বেশ জোরালো, যাতে সারা তল্লাটি শুনতে পাওয়া যায়। না, অসহ্য। বলে এমকে ও টিসি যুগলরত্ন উঠে দাঁড়ায়, বলে, আমরাও দেখি কেমন তিনি। রামজীবন রথ মিওনো গলায় বলেন, দেখছেন তো নম্বি, সহজে এত মেজাজ দেখান না, গোয়েন্দা শুনেই মাথা ঘুরে গেছে। ওরাও ঘরের দরজার কাছে চলে আসে, আর দাদার দাদাও এগিয়ে আসেন। রিহার্সাল দেওয়া অভিনয়। রঘুনাথ কড়া গলায় বলেন, কোথা থেকে আসা হয়েছে? কি দরকার? টিসি বলে ওঠে, সেটা আর বাড়তি জিজ্ঞেস করছেন কেন? সবই তো জেনে গিয়ে এতক্ষণ তরপাচ্ছিলেন। এমকে পাশ থেকে তাকে একটা কড়া চিমটি কেটে এগিয়ে এসে বলে, দেখুন, কিছু মনে করবেন না, আমার এই অ্যাসিস্ট্যান্টটি একটু রক চটা আর একটু বোকা।
ওর কথা ধরবেন না। আমাদের বিবরণ তো জেনেই গেছেন। তো এই ম্যানেজার বাবু আশ্বাস দিলেন ভালো ঘর, আলাদা স্নানের ঘর, রাজবাড়ির খাওয়া দাওয়া। আশা করছিলাম কেসটা পেয়ে যাব, গোয়েন্দাগিরির শখটা হয়তো বৃথা না। তো বুঝতে পারিনি অনধিকার প্রবেশ করে বসেছি। তো মাফ করবেন, এক্ষুনি চলে যাচ্ছি। চলে যাচ্ছি বললেই হলো, যাবেন কোথায়? রাত হয়ে গেছে। সে চিন্তায় আপনার দরকার কি? যা হোক একটা হোটেল মোটেল খুঁজে নেওয়া যাবে। হোটেল? এখানে অমন যেখানে সেখানে ভদ্রলোকের ছেলেদের থাকবার মতো হোটেল নেই। তাছাড়া রাজবাড়ি থেকে কোনো অভুক্ত অতিথিকে যেতে দেওয়া হয় না। খাওয়া দাওয়া করুন, রাতটা এখানে থাকুন, সকাল হলে যা হয় করবেন। টিসি চিমটির জ্বালা ভুলে গেছে, কাজেই জোর মাথা নেড়ে বলে, অসম্ভব। আমরা ভিখিরি নই যে বললেই রাজার বাড়ি এক পাত খেতে বসতে যাব। কেসটা পাবার ভরসা হচ্ছিল, তাই থাকা খাওয়ার প্রশ্ন। দাতব্য থাকবো নাকি? এমকে চলো। রামজীবন মিন মিন করে বলে, একটু চা পর্যন্ত খাওয়া হলো না। দেওয়ানজি গম্ভীর গলায় বলেন, তো এতক্ষণ সেটুকু করানো হয়নি কেন? অথচ বসে বসে গালমন্দ করে এদের আশ্বাস দিয়ে আকাশে তুলে বসেছেন। এখন কি ফ্যাসাদের অবস্থা হলো আমাদের ভাবুন। একেই তো রাজবাড়ির জ্যান্ত লক্ষ্মী প্রাসাদ ছেড়ে কোথায় চলে গেছেন তার ঠিক নেই, আবার প্রাসাদের চিরদিনের দেবী লক্ষ্মীও কি বিমুখ হয়ে বসবেন? কবে এই রাজবাড়ি থেকে বহিরাগত অতিথিকে অভুক্ত ছাড়া হয়েছে? রাতের মুখে বাড়ির বার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরা এভাবে চলে গেলে মা লক্ষ্মী কুপিত হবেন না? রামজীবন রথ আরো মিনমিনে গলায় বলে, তা আপনি তো বলছেন খাওয়া দাওয়া করে রাতটা থেকে সকালে, কিন্তু ট্যাপা, তার গলা তো আর মিনমিনে হতে পারে না। এমনিতেই তো গলা চড়া, তাকে আরও চড়িয়ে বলে, উনি বললেই তাই হবে? কেস হাতে না পেলে আমরা শুধু এক রাত খেয়ে আর থেকে বর্তে যাব? আমাদের একটা প্রেস্টিজ নেই? এই আমরা জলস্পর্শ না করে সেলাম ঠুকে বিদায় নিচ্ছি। তাতে আপনাদের রাজবাড়ির মা লক্ষ্মী থাকুন আর ছেড়ে যান। দেওয়ানজি যেন শিউরে ওঠেন, বলেন, দুকা দুকা, আপনি তো দেখছি সাংঘাতিক ছেলে। যা মুখে আসে বলে বসেন। ঠিক আছে, অমনি এক রাত খাওয়া থাকা যখন সম্ভব নয় আপনাদের পক্ষে, তখন নিন কেস। রাজবাড়ির চিরদিনের নিয়ম তো লঙ্ঘন করা যায় না। রামজীবন বাবু, এদের ঘরটর দেখিয়ে দেবার ব্যবস্থা করুন। আর মনে রাখবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থায় যেন রাজবাড়ির প্রেস্টিজের হানি না হয়। হ্যাঁ, তা আপনারা কি যেন নাম বললেন? ও, কার্ডেই লেখা আছে দেখছি। তো গ্যারেন্টি দিতে পারবেন রানীমার অন্তর্ধান রহস্য উদ্ঘাটন করতে পারবেন? এখন টিসির আগেই এমকে স্থির গলায় বলে ওঠে, কোনো শক্ত রোগীকে হাতে নেওয়ার সময় কোনো ডাক্তার গ্যারেন্টি দিতে পারেন? নিশ্চিত সারিয়ে তুলব, নাকি এমন গ্যারেন্টি দিতে রাজি হন? এই কথাটার উত্তর পেলে ভালো হয়। দেওয়ানজি এখন লজ্জিত ভাব দেখিয়ে বলেন, না না, ঠিক তা বলছি না। মানে ওনার এই অন্তর্ধানের ব্যাপারে মন মাথা খুবই খারাপ হয়ে আছে। তার উপর আবার রাজা বাবুর অসুখ, তাই ব্যস্ততার বশে। কিছু মনে করবেন না। ট্যাপা এখন অমায়িক হয়, বলে, ঠিক আছে, আপনার মনের অবস্থা বুঝতে পেরে কিছু মনে করলাম না। তবে এ গ্যারেন্টি দিচ্ছি, যথাসাধ্য চেষ্টা করব। নিজেদের শখের নেশাতেই তো এসেছি, আশা করছি আপনাদের কাছে সব রকম ওকে থেমে যেতে দেখেই এমকে তাড়াতাড়ি বলে ওঠে, সাহায্য সহযোগিতা পাবো, এই আর কি। দেওয়ানজি বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। কেসটা যখন হাতে দেওয়াই হচ্ছে,
তাই রামজীবন বাবুই আপনাদের সব রকম সাহায্য সহায়তা করবেন। কি বলেন রামজীবন বাবু? চলে গেলেন। রামজীবন চুপি চুপি বলে ওঠেন, কি রকম ডাঁট দেখলেন তো? এরা যখন এদের জন্য নির্দিষ্ট সেই মাস্টার বাবুর ঘরটিতে ঢুকে এসে দরজায় ছিটকিনি লাগিয়ে বিছানায় এসে বসে, তখন বেশ রাত হয়ে গেছে। যদিও দেওয়ালে যে একটা হলদেটে হয়ে যাওয়া বেশ বড় ঘড়ি ঝুলছে, সেটা কোনো একদিন বা রাত্রে 12টা বেজে গিয়ে বন্ধ হয়ে আছে। কতকাল কে জানে। ট্যাপা তাকিয়ে দেখে একটু হেসে বলে, রাজবাড়িরও 12টা বেজে গেছে। কি বলিস এমকে? তোর ঘড়িতে এখন কত? আমার তো 10টা 40। আমারও তাই, দুজনের একই ঘড়ি। তো কি রকম বুঝছিস? সব প্রথম তো বুঝলুম তালিমারা ভাঙা ছাতার মালিক দেওয়ানজি মশাই একটি পাকা অভিনেতা, স্টেজে নামলে নাম করতেন। তারপর দেখলুম মরা হাতি $1,00,000। কি খাওয়া দাওয়ার বহর! এই কম সময়ের মধ্যে এত সব আয়োজন। আরে ওসব আয়োজন এদের নিজেদেরই জন্য হয়ে থাকে। রোজ এই মাছ মাংস লুচি ক্ষীর 10 রকম তরকারি আর 5 রকম মিষ্টি। সবার জন্য না হোক, বিশেষ জনেদের জন্য তো নিশ্চয়ই। তোফা কাটবে কদিন তাহলে, কি বল? দুবেলা হোটেলে খেয়ে খেয়ে খাওয়ায় ঘেন্না ধরে আসছিল। বাহ, চমৎকার! তুই এখন ওই চিন্তায় মুশকুল? ট্যাপা দমে গিয়ে বলে, রোশ বাবা, একটু থিতিয়ে নিতে দে, তারপর কাজের একটা প্ল্যান বানিয়ে ফেলতে হবে। প্ল্যান ট্যানগুলো কিন্তু তোরই খোলে টিসি। ছাড় বাজে কথা, সবসময় মনে রাখবি আমি তোর অ্যাসিস্ট্যান্ট মাত্র। তবে মনে যা হচ্ছে তা বলি, ওই রথটি হচ্ছেন একটি ঘুঘু। এই দেওয়ানজিটি ওর 2 চক্ষের বিষ। পরম শত্রু বলে মনে করেন, অথচ ওর তাঁবে থাকতে হয়। কাজেই ওকে উচ্ছেদ করার একটি গভীর বাসনা হয়েছে। স্টাডিটা ঠিকই করেছিস মনে হচ্ছে। তবে যে ছোকরা আমাদের ওই ঘরটর সাফ করে বিছানা পেতে মশারি পর্যন্ত টাঙিয়ে দিয়ে গেল, সে ছোকরা কি বোবা কালা? কোনো অনুভূতি দেখলুম না। হতে পারে রাজবাড়িতে টাড়িতে অমন 2-1টা বোবা কালা চাকর টাকর থাকাটা বোধ হয় দরকার। তবে সাজা বোবা কালাও হতে পারে। লোকটা ওই রামজীবনের খিদমতগার বলে মনে হলো। এমকে বলে, একধার থেকে বাড়ির সবাইকে স্টাডি করে যেতে হবে। তা সেটাই তো আসল কাজ। তো খেতে বসে কথায় কথায় বেশ কিছু তথ্য পাওয়া গেল। কি বলিস? ওই বুড়ো রাঁধুনিটা রান্নাঘরের ফরমাস খাটিয়ে ছেলেটার সঙ্গে অনেক কথা বলছিল। এমকে বলে, গল্পের ধরনের মধ্যে আমাদের সম্পর্কেই তো জেরা বেশি। কোনটা তোর তথ্য বলে মনে হলো? এই যে বাড়িটা 3 তলা হলেও পুরো 3 তলাটায় রানীমা ছাড়া আর কেউ থাকতো না, তার নিজস্ব আয়া নার্স ছাড়া। রাজাবাবুর এই 40 বছর বয়সে একটা মাত্রই ছেলে, 8-9 বছর বয়স, তাও বাড়ি ছাড়া, দার্জিলিংয়ে পড়ে, বোর্ডিংয়ে থাকে। এজন্য রানী মায়াবতী খুব দুঃখিত ছিলেন। আর রানী নাকি ওই বুড়ো রাঁধুনিটার হাতে ছাড়া আর কারো হাতে খেতেন না। আর রোজ রাত্রে নাকি শুধু একটু ক্ষীর আর কয়েকটা করে আঙুর খেতেন। আঙুরের সময় না হলেও ওনার জন্য যে করেই হোক। তা এই তথ্যটি থেকে কি বুঝলি? বুঝলুম খুব শৌখিন ছিলেন, আর মহারানী মহারানী ভাবটাও ছিল বেশ। তাছাড়া কে? দরজায় কেউ টোকা দিল মনে হলো।
কান খাড়া করল দুজনেই। হ্যাঁ, কেউ দুটো আঙুলের মৃদু টোকা দিয়েছে। ঘরটার দরজার দুপাশে দুটো জানলা আছে বটে, এবং বাড়ির এই পেছন দিকটাতেও সামনের মতো থাম আর বারান্দাও আছে। তবে থাকলেও জানলা খুলে দরজার সামনের লোককে দেখা যাবে না, কারণ জানলার বৃহৎ বৃহৎ পাল্লাগুলো বাইরের দিকেই, খুললেই আড়াল। তবু এমকে ইশারায় টিসিকে দরজা খুলতে বারণ করে। জানলার সামনে এসে খড়খড়ি তুলে জিজ্ঞেস করে, কে? নিঃশব্দে সেই বোবা কালা চাকরটি এসে সামনে দাঁড়ায়। একটা লম্বা টর্চ দেখিয়ে ইশারায় জানায় দিতে এসেছে। এরা হাত নেড়ে জানায় দরকার নেই, তাদের কাছে নিজেদের আছে। একটু খড়খড়ি খুলতেই টের পায়, সত্যি হাওয়ায় উড়িয়ে নিয়ে যাওয়ার মতো। এই বারান্দার নিচেতেই বাগান। কিন্তু প্রথম রাতটা এরা সাহস করে জানলা খুলে শোয়ার চেষ্টা করেনি। টিসি বলেছিল সেকেলে ছাদের শুধু মোটা মোটা লোহার গড়ার দেওয়া জানলা, আর দুটো গড়াদের মধ্যে এতটা ফাঁক যে বেড়াল কুকুর ঢুকে আসতে পারে। তাই ঘরের মধ্যে যে একটা ঘাড় নাড়া টেবিল ফ্যান বসিয়ে গেছে সেটাতেই সন্তুষ্ট থেকেছে। জানলার কাছ থেকে সরে এসে ট্যাপা বলে, এই অতিথি শর্টকাটটি কার বলে মনে হলো তোর? বড় বাবুর না ছোট বাবুর? খুব সম্ভবত ছোট বাবুর। বোবা কালাটা তো ওরই লোক, বেশি আদরের ঠেলা। বলেই টিসি একটা হাই তুলে বলে, থাকবে বাবা, আজ তো শুয়ে পড়া যাক, যা ভাববার কাল সকালে ভাবা যাবে। এমকেও তাতে অরাজি নয়। কাল রাতে সেই ট্রেনে চড়া থেকে পায়ের ওপরেই তো আছে। ঘরের আলো নিভিয়ে টর্চ জেলে পোশাক ছেড়ে গেঞ্জি আর রাত পাজামা পরে নিয়ে যে যার খাটের ওপর বসলো একবার। দুটোই খাট নয়, একটা চৌকি। তা হোক, বিছানাটা ভালোই দিয়েছে, তবে কেমন যেন ভ্যাপসা মতো গন্ধ। তুলে রাখা বিছানা, চালি থেকে নামিয়ে পেতে দিয়ে গিয়েছে বোধহয়। ঘরটা একটু স্যাঁতস্যাঁতে না রে? হতেই পারে, পুরনো বাড়ি, তার একতলা। সিলিংটা কি উঁচু দেখছিস? সেকালের প্যাটার্নই হচ্ছে অপচয় করা। দেওয়ালগুলো কি দারুণ চওড়া। দুটো ঘরের মাল মশলা একটা ঘরে। অতঃপর শুয়ে পড়ে দুজনেই, দু দেওয়ালে বসানো দুটো খাটে। ট্যাপার একটা শখ, রাতে শোয়ার সময় দু একটা ধূপ জেলে শোয়া। সুটকেসেই ছিল, অন্ধকারে হাতড়ে বার করে জেলে দেয় দুটো, আর তার সুগন্ধে বিছানার ভ্যাপসা গন্ধটা আর মালুম হয় না। আস্তে ঘুম এসে যায়। তো সবেমাত্র একটু তন্দ্রা এসেছে। হঠাৎ যেন মনে হলো বাইরে থেকে কেউ মাথার কাছে জানলার খড়খড়িটা একটু ওঠা নামা করছে। খুট খুট। ফট করে বালিশের তলা থেকে টর্চটা বার করে এমকে বলে উঠল, কে? ক্ষীণ একটা স্বর, আমি। আমি মানে কি? কার আমি? একটুক্ষণ চুপ, তারপর আবার খুট। এবার টিসির চড়া গলায় প্রশ্ন, কে? আমি ম্যানেজার বাবু। টিসি উঠে এলো, জানলার কপাটটা খুলতে চেষ্টা করল। মরচে ধরা ছিটকিনি আটকে আছে, সহজে উঠছে না। খড়খড়ির ফাঁক থেকেই জিজ্ঞেস করল, কি ব্যাপার? না, ব্যাপার কিছু না, জল টল কিছু লাগবে? সেই কথা জিজ্ঞেস করতে আপনি? কি আশ্চর্য!
আপনার সামনেই তো এক কুজো জল রেখে গেল আপনার সেই বোবা কালা। না, মানে যদি ফুরিয়ে গিয়ে থাকে। টিসি এক লাফে উঠে এসে বলে, আমরা কি মশাই মরুভূমি বুকে নিয়ে আপনাদের রাজবাড়িতে এসে ঢুকেছি? যান, নিশ্চিন্তে হয়ে ঘুমোন গে। বলে খড়খড়িটা নামিয়ে দিয়ে এসে শুয়ে পড়ে। কি ব্যাপার বলতো এমকে? ব্যাপার আর কি, বেশি আপনজন হতে চায়। আসলে ওর বিশেষ প্রতিপত্তি আছে বলে মনে হয় না। আর অন্য সবাই ছোট ম্যানেজার বাবু বলছে বটে, তবে পুরনো কালের বুড়ো রাধুনী ঠাকুরটা বলেছিল সরকার মশাই। ওকেই বলেছিল? আমি ভাবলুম আর কাউকে। আরও বেশ কজনকে দেখলুম তো। কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। ঘুম কাঁচা থেকে গভীরে এসে যায়। দুজনের মাথাতেই নানা স্বপ্ন ঘোরাঘুরি করছে। কাল প্রথম কাজ হবে সেই রানী মায়াবতীর ঘরটি বা মহলটি দেখা, আর তার ছবি দেখা। রাজারাজরার ব্যাপার, বড় করে অয়েল পেন্টিংও করা থাকতে পারে। কি জানি কেমন দেখতে ছিলেন। না, এখনই ছিলেন বলা ঠিক নয়, আছেন। কি হলো? ঘরে কি ইঁদুর ছুঁচো আছে? আবার যেন খুটখুট শব্দ হচ্ছে। এখন আর কে না বলে নীরবে শুধু টর্চটা জেলে এদিক ওদিক দেখতে থাকে। আর পড়বি তো পর টিসির চোখেই পড়ে। সেই মাথার কাছের জানলার খড়খড়িটা একটু উঠছে পড়ছে। ব্যাস, আর কথা নয়। উঠে গিয়ে হ্যাঁচ করে ছিটকিনিটায় টান। সেই তখন খানিকটা উঠেই ছিল। এখনকার হ্যাঁচকা টানে সবটা উঠে যায়, যা হওয়ার তাই হয়। যেহেতু কপাট বাইরের দিকে খোলে, তাই সেই 7 ফুট উঁচু ভারী কপাটখানা সজোরে ধাক্কা মারে জানলার ধারে দাঁড়ানো লোকটাকে। আহ করে একটা চিৎকার। কপাল ধরে দাঁড়িয়ে ছোট ম্যানেজার বাবু। এর মানে আপনি এত রাত্রিরে? না, মানে দেখতে এসেছিলাম অজানা অচেনা নতুন জায়গায় আপনাদের ঘুম হচ্ছে কিনা। বাহ, চমৎকার! নিজের ঘুম নষ্ট করে আমাদের ঘুম ভাঙিয়ে দেখতে এসেছিলেন ঘুম হচ্ছে কিনা। রাজবাড়ির অতিথি আদর বুঝি এই রকম? তাহলে তো মশাই টেকা ভার হবে। আচ্ছা, ধন্যবাদ। যান, জানলা খোলাই থাকলো, যত পারুন দেখুন। ছোট ম্যানেজার বাবু তখনও কপালে হাত বুলোচ্ছেন বোকার মতো দাঁড়িয়ে। পরনে একটা ফতুয়া আর হাঁটুতে উঠিয়ে পড়া একখানা ধুতি। এমকে উঠে বসে বলে, কপালে বেশি লেগেছে নাকি? না না, ও কিছু না। বলেন তো ডেটল লাগিয়ে দিই, আছে আমাদের সঙ্গে। না না, লাগবে না, ঘুমোন আপনারা। ঘুমন বলেই জানলার আরো ধারে সরে এসে বলেন শ্রীরাম জীবন রথ, দরজাটা একটু খোলার অসুবিধে হবে, দু একটা কথা ছিল। এমকে পাশ করে টিসি বলে, হ্যাঁ, অসুবিধে হবে। এটা কথার সময় নয়। আপনি মশাই রাতে ঘুমোন না? যান যান, ঘুমোন গে যান। আবার টর্চ নেভায়। জানলাটা খুলেই রেখেছে রাগ করে, কাজেই আর কথা টথা নয়। কি জানি দেওয়াল ঘেঁষে আড়ালে দাঁড়িয়ে কেউ কান খাড়া করে আছে কিনা। ভোরের ঘুমটা ভালোই হয়েছিল। জানলাটা খোলা থাকার জন্য হু হু করে স্নিগ্ধ হাওয়া আসছিল, কিন্তু ঘরের দরজা খুলে বেরোতেই সব স্নিগ্ধতা দূরীভূত। সামনেই ছোট ম্যানেজার বাবু। মানুষ যে এত বেহায়া হয় তা কে জানত। এমকে টুথব্রাশে পেস্ট লাগিয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। ট্যাপা কড়া গলায় বলে, আপনি কি সারা রাত এখানেই আমাদের পাহারা দিচ্ছিলেন? পাহারা? ছি ছি, এটা কি বলছেন? আপনারা যাতে কোনো অসুবিধে না পান তাই।
আমরা কিন্তু আপনার তদারকিতেই অসুবিধে বোধ করছি। রামজীবন রথ কাচু মাচু মুখে বলেন, কিছু মনে করবেন না, আমার স্বভাবটাই একটু বেশি ব্যস্ত হওয়া। কাছে সরে এসে ফিসফিস স্বরে, বলছিলাম কি, রাতের কথা কাউকে বলবেন না। রাতের কথা মানে? এই যে আমি আপনাদের একটু খোঁজ টোজ নিতে এসেছিলাম, মানে আপনারা হয়তো একটু ডিস্টার্ব হয়েছিলেন। হয়তো নয়, রীতিমতোই হয়েছিলাম। তা সে আমরা রাজবাড়ির অতিথি সৎকারের নিয়মকানুন জানি না বলেই। আপনি তো ভালো ভেবেই এসেছিলেন। তা ঠিক, তা ঠিক। না মানে সবাই তো আপনাদের মতো সরল নয়। ওই যে দেওয়ানজি, উনি তো একখানি চিজ। হয়তো ওই নিয়েই, আরে উনি নেমেছেন মনে হচ্ছে এক্ষুনি। 7টার আগে তো কোনো দিন। আচ্ছা, আমি যাচ্ছি। যাচ্ছি বললে কি হবে, ততক্ষণে তো এসেই গেছেন তিনি। এখানে রঘুনাথের অন্য চেহারা, ধীর স্থির, আত্মস্থ। এই যে আপনারা উঠেছেন, অন্যটি মুখ ধুতে গেছে। রামজীবন বাবু, আপনিও তো দেখছি। যাক, কি যেন নাম আপনার, মনে থাকে না। অ্যাসিস্ট্যান্ট সাহেবই বলি। রাতে ভালো ঘুম হয়েছিল তো? ট্যাপা দেখে মদন অনুপস্থিত। এই সুযোগ। বলে ওঠে, কই আর, ঘরে বোধহয় কিছু ইঁদুর ছুঁচো আছে, মারাত্মক খুটখাট করেছে। রঘুনাথ বলেন, তাই নাকি? হতেই পারে, পুরনো বাড়ি, নিচের তলা, তাহলে তো ঘর বদলানো দরকার। আচ্ছা, দেখছি। আসুন রেডি হয়ে, চা দেবে। এ কি রামজীবন বাবু, আপনার কপালে অতটা কালশিটে কিসের? একটু ফুলেও রয়েছে মনে হচ্ছে। পড়ে টড়ে গেছিলেন নাকি? না না, কই, কখন, না তো। বলে সরে পড়েন ছোট ম্যানেজার বাবু। দেওয়ানজি খুব গলা নামিয়ে বলেন, এই লোকটিকে একটু চিনে রাখবেন। ট্যাপা তেমনই ভাবে বলে, অলরেডি অনেকটাই চেনা হয়ে গেছে। এরপরই ঘটনা ঘটতে থাকে দ্রুত বেগে। চা খাওয়ার পর MK আর TC দেওয়ানজিকে বলল, আমরা একবার বাইরে বেরিয়ে রাজবাড়ির চারদিকটা একটু ঘুরে দেখতে চাই। ঠিক আছে, তবে চারপাশটা ঘুরে দেখা সহজ নয়। কয়েক একর জমি নিয়ে প্রাসাদ, আর প্রাসাদ সংলগ্ন বাগান। একসময় সবটাই মজবুত পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এখন সে পাঁচিল প্রায় লুপ্ত। আশেপাশে কোনো বাড়ি নেই? না, রাজবাড়ির আশেপাশে তেমন কোনো বাস বাড়ি নেই। তবে রাজাদের দেওয়া জমিতেই একটি সরকারি বিদ্যুৎ অফিস আর জায়ান্ট টিউবওয়েল তৈরি হওয়ায় কিছু লোক বাস করছে। তাছাড়া একটু এপাশে রানী বিদ্যুৎলতা, অর্থাৎ বর্তমান রাজা জীবেন্দ্র নারায়ণের বিদুষী স্ত্রী, একটি বারোয়ারি স্কুল আর একটি নারী শিক্ষা মন্দির স্থাপন করেছেন। তবে রাজবাড়ির অন্দর থেকে কিছুই দেখা যায় না। প্রাসাদের সংলগ্ন গাছপালায় সব ঢাকা। সবটা কি আর এক সকালে দেখা যাবে? দেখি। TC বলল, কাল সন্ধে মতো সময় এসে কিছুই বোঝা যায়নি। দেখ, ফটকের ওপর বাড়ির নাম লেখা পাথর বসানো রয়েছে। হলদেটে হয়ে যাওয়া শ্বেত পাথরের ফলকের ওপর একটু একটু খেঁদো হয়ে যাওয়া কালো অক্ষরে লেখা মণি মঞ্জিল। নামটা বেশ। বলে TC গেট ছাড়িয়ে একটু এগিয়েই বলে, দেখ কত আম গাছ, আর রাশি রাশি কচি আম ফলে রয়েছে। তা থাকতেই পারে, এখন মার্চ মাসের শেষ, কাঁচা আমের সময়। কি মনে হচ্ছে রে? সঙ্গে একটা ছুরি আর নুন থাকলে বেশ হতো। ধ্যাত,
ওসব ছেলে মানুষই আর নেই। দেখ, বাউন্ডারি ওয়ালটার মাঝখানে সব প্রায় ভেঙে পড়েছে, কিন্তু এতখানি জায়গা জুড়ে রে। হ্যাঁ, হাঁটছে তো হাঁটছে। সামনের দিকটা শেষ হলো তো একটা পাশের দিক। আচ্ছা, মানুষ এতখানি জায়গা দখল করে বাড়ি বানায় কেন রে? সব মানুষ নয়, রাজা রাজরারা। সাধারণ মানুষদের তো সকলের ঘর বাড়িই নেই। বাবা, এ যে আর ফুরোয় না। ডান দিকের পাঁচিল শেষ হলো তো পেছনের পাঁচিল। অনেক খানিকটা এসে থমকে দাঁড়ায় দুজনে। টিসি, দেখ এখানে পাঁচিলটা যেন নতুন ভাঙা, আর ঠিক যেন ভেঙে পড়েনি। ইচ্ছে করে বেশ খানিকটা ভেঙে ফেলে সাফ করা হয়েছে। ইটপাটকেল একদিকে ঠেলা। তাই তো, ব্যাপার কি বলতো? সত্যি তো এই ভাঙাটা যেন একটা চওড়া গেটের মতো। আর সামনে পিছনে আগাছার গাছটাছও সাফ করে ফেলা হয়েছে। ব্যাপারটা তো বেশ রহস্য রহস্য মনে হচ্ছে। নাকি রাজবাড়ির নিজস্ব কাজেই এরকম করা হয়? হয়তো চালের বস্তা, ভাড়ারের মালপত্র নিয়ে গরুর গাড়ি, ঠেলা গাড়ি টাড়ি আসে পিছন দিক দিয়ে। রান্নাঘরটা কি এই পিছন দিকেই? কে জানে, কাল রাত্রিরে অত দিক নির্ণয় করা যায়নি। মন্দা, ট্যাপার উচ্ছ্বসিত স্বর। এই, ও কি? আহা, এইখানে কে শুনছে? একটা জিনিস দেখেছিস? ট্যাপা নিচু হয়ে কুড়িয়ে নেয় 3-4টে পোড়া সিগারেটের টুকরো। মোটামুটি টাটকাই, অন্তত তার ওপর দৃষ্টি পড়েনি এখনো। তার মানে কেউ এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করেছে। কেউ বা কেউরা। তার মানে রান্নাবাড়ির মালপত্রের ঠেলা গাড়ি নয়, তাহলে বিড়ির টুকরো থাকতো। বাবু টাবুর ব্যাপার। আর নিরীক্ষণ করতে করতে এমকেই এবার চাপা গলায় চেঁচিয়ে ওঠে, ট্যাপা, দেখছিস? দেখে, দুজনেই দেখে। একটা খালি সিগারেটের বাক্স, 555 ব্র্যান্ড, মহামূল্য রত্নের মতো কুড়িয়ে তুলে নিয়ে ধুলো ছেড়ে সাবধানে প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলে ট্যাপা। ঘাড় উঁচু করে সামনেটা দেখে। দোতলায় সারি সারি বড় বড় বন্ধ জানলা, খড়খড়ি দেওয়া। 3 তলায় অন্য দৃশ্য, ছাদের কার্নিশ আর পাঁচিল বেশ যেন কারুকার্য করা মতো। রানী মায়াবতীর মহল 3 তলাতেই না? কালকে যেন বলছিল। ও, ওই পুরো রাধুনী ঠাকুরটাই বোধহয় বলছিল রানীমা আর কারো হাতে খেতেন না, তাই তাকেই সব সময় 3 তলায় উঠতে হতো। আচ্ছা, আর কারো হাতে খেতেন না নাকি বিচার আচার সূচিবাইয়ের জন্য? ও তো দেখলুম খুব মোটা এক গোছা পইতে। তাও হতে পারে, আবার অন্য সকলের ওপর অবিশ্বাসও হতে পারে। ওই পিছনটা ওরা অনেকক্ষণ খুঁটিয়ে দেখল। মনে হচ্ছে এখান দিয়ে কিছু ঘটানো হয়েছে, অথচ রাজবাড়ির কারো চোখে পড়েনি। ঘাসের মধ্যে চোখ রেখে ট্যাপা আরও কিছু সংগ্রহ করে 2 হাত ঘষে মুছে পকেটে পুরল। গোটা কয়েক মুখ পোড়া দেশলাই কাঠি। বাড়ির এপাশটাতেও এলো, যদিও আর হাঁটতে ইচ্ছে করছিল না। তাছাড়া এদিকটা হাঁটায় অসুবিধেও হচ্ছিল। সবটাই যেন কাঁটার ঝোপ, যে যেভাবে গজিয়েছে। ফিরে এসে আবার মেন গেটে আসা মাত্রই সেই কালকের দারোয়ানটা সালাম জানায়। সকালে এ ছিল কোথায়? কই দেখা যায়নি তো। গেটের থামের কাছে একটা কম বয়সী ছেলেকে বসে থাকতে দেখেছিল মনে হচ্ছে। नमस्ते दारोगा जी, सुबह में देखा नहीं क्यों? नमस्ते बाबूजी, सकाल में तो स्नान वान और पूजा पाठ है, इसी वास्ते भातीजा के सुबह में खड़ा रखा था।
এমকে হেসে চাপা গলায় বলে, বোধহয় ভোর সকালে ডাকাত পড়ার ভয় নেই ভেবে। এরা ঢুকেই সেই মার্বেল পাথরের সিঁড়ি দিয়ে উঠে হিসেব করতে চেষ্টা করে। ঠিক এই সময় একটি অচেনা ভৃত্য কাছে এসে বিনীত গলায় বলে, আপনাদের ব্যবস্থা হয়েছে দোতলায়, চলুন আপনাদের জিনিসপত্র দেখিয়ে দিন, উঠিয়ে নিয়ে যাই। কোন ঘরে ছিলেন কাল রাত্রিরে? কি জানি, ঠিক বুঝতে পারছি না, শুনেছিলাম মাস্টারবাবুর ঘরে। ও বুঝেছি, পিছনে, আমি দোতলায় কাজ করি। চলে আসে চটপট এরাও সঙ্গে। জিনিসের মধ্যে তো দুজনে দুটো সুটকেস আর দুটো টর্চ। সকালে দুখানা তোয়ালে কেচেছিল, জানলায় ঝুলিয়ে রেখেছিল, নিয়ে নেয়। টিসি একটু হেসে বলে, এখানে সেই বোবাকালাটি কোথায় গেল? বোবাকালা? বোবাকালা তো কেউ নেই বাবু। বা, কালকে যে আমাদের ঘর সাফ করে দিল, বিছানা ঠিক করে দিল, ছোট ম্যানেজার বাবুর সঙ্গে সঙ্গে। ছেলেটাও হেসে ফেলে বলে, ও নবীন, বোবাকালা নয় বাবু, ও বেজায় তোতলা, তাই ভদ্রলোকদের সামনে কথা কয় না। ইনি তোতলা নয়, কাজেই ভদ্রলোকদের সঙ্গে কথা বলেন, এবং মনে হলো সুযোগ পেলে বেশ বেশি কথা বলবেন। সুটকেস দুটো এরা নিজেরাই নিতে চাইছিল। সে একেবারে হাঁ হাঁ করে উঠল। মনিব সে দৃশ্য দেখলে তার নাকি গর্দান যাবে। তবে আর কি করা, তোমার গর্দানটা যায় এ আমরা চাই না। নাম কি? হ্যাঁ, আগে পঞ্চু। দোতলায় যে ঘরখানায় ওদের ঘর বলে এনে দাঁড় করায় পঞ্চু, দেখে মনে হলো যেন স্বর্গে এসে পৌঁছে গেছে। বিরাট ঘর, সাদা কালো মার্বেল পাথরের মেঝে, বিশাল বিশাল জানলা খোলা, হাওয়ার বন্যা বইছে। সামনে পেছনে চওড়া বারান্দা। ঘরের মধ্যে দু দেওয়ালের ধারে দুখানা পুরনো রং ওঠা হলেও দুটো বাহারি কাজ করা পালঙ্ক, ফ্রেশ সুজনি ঢাকা। দুদিকেই মাথার কাছে এক একটা টুলের ওপর জলের কুঁজো বসানো। দেওয়ালে দেওয়াল জোড়া আলমারি, এধারে আলনা ড্রেসিং টেবিল। খাটের ধারে দুটো বেতের মোড়া। খাটের সামনে পায়ের কাছে এক টুকরো করে রং জলা কার্পেট পাতা। দেওয়ালে দেওয়ালে বড় বড় ছবি টাঙানো। অনুষ্ঠানের ত্রুটি নেই, শুধু সবই বয়সের ভারে বিবর্ণ। টিসি চুপি চুপি বলে, ঠিক যেন সিনেমায় দেখা সেকেলে বড় লোকদের বাড়ির মতো না রে? বাবু, আপনাদের এখন শরবত লাগবে? না না। ডাব? আরে না বাবা, আমাদের এখন আর কিছু লাগবে না, তুমি তোমার নিজের কাজে যাও। এখন তো আমার আপনাদের দেখাশোনাই কাজ। সর্বনাশ, সর্বক্ষণ আমাদের দেখাশোনা করলেই গেছি আর কি। না না, ভাত খাবার আগে আর কিছু লাগবে না। আপনারা কটায় ভাত খান টাইমটা জেনে রাখি। সেরেছে, সবাই যখন খাবে তখনই। সবাই কি একসঙ্গে খায়? বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত খাওয়া চলে। এ বাড়িতে ভোর থেকে রাত পর্যন্ত উনুন জ্বলন্ত, হাঁড়ি ফুটন্ত। এত লোক কে হে? কেউ নয়, আবার সবাই। আসলে বাড়িতে যেনারা কাজ করে তেনাদের সকলের ফ্যামিলি থাকে তো, তাছাড়া বুড়ো রানিমার সব কোনকালের পুষিরা ডালপালা গজিয়ে শেকড় গেড়ে বসে আছে। এখন তাদের চোখেও দেখতেন না, দেখলেও চিনতে পারতেন কিনা সন্দেহ। তবে বাড়িতে ভিআইপি কেউ এলে রাজা বাবু, দেওয়ানজি আর উকিল বাবুর সঙ্গে দুপুরে লাঞ্চে বসেন। তো আপনাদেরও তো ভিআইপি বলেই মনে হচ্ছে। মনে হচ্ছে নাকি? তাই মন নিচ্ছে। তবে হ্যাঁ, সব থেকে ভিআইপি তো ছিলেন তিনি। কোথায় যে হারিয়ে গেলেন। রানী মায়াবতীর কথা বলছো? ছেলেটা এদিক ওদিক তাকিয়ে বলে, সেই তো, তেনার ভাত খাওয়ার টাইম ছিল ঘড়ি ধরা বেলা 11টা।
এক মিনিট এদিক ওদিক খাওয়ার জো ছিল না। আর ভাত তো খাবে 2 চামচ চালের, কিন্তু ব্যঞ্জন চাই 20 রকম। খাক না খাক পাতে ধরে দিতে হবে। যাকে বাবু, ওনার কথা বেশি কইতে পারুন, কিন্তু আমরা তো ওনাকেই খুঁজে বার করার চেষ্টায় এসেছি। আমাদের তো সব কথা শোনা দরকার। সে কর্তাদের কাছে শুনবেন, আমি তাহলে যাই। মাসিরা জ্বর, তার হয়ে কিছু কাজ করে দিই গে। মাসি হচ্ছে রান্না বাড়ির বাটনা বাটুনি, দিন ভর বাটনা বাটছে, ডাল বাটছে, পোস্ত বাটছে, বিরাম নেই। তা যাও তার সাহায্য করতে। আচ্ছা, দেওয়ালে এসব ছবি কাদের বলো তো? কার আর? পূর্বপুরুষদের। দেখছেন না, মাথায় পাগড়ি, কানে গহনা। এখন আর অমন নাই। তা এখানে রানী মায়াবতীর ছবি নেই? ছেলেটা যেন এদের বোকামিতে হেসে উঠে বলে, শোনো কথা, এখানে সদর ঘরে রানীমাদের ছবি তো আঁকতে আছে, সেসবগুলি 3 তলায়, বুড়ি রানীমার মহলে। খাতা খাতা এলবামও নাকি আছে। তো আমাদের তো আর 3 তলায় ওঠার পারমিশন নাই। তোমরা 3 তলায় ওঠো না? খেপেছেন? সে ওঠে বাছা গোছা লোকেরা, আর রাতে তো শুধু আয়া দিদিমণি আর নাচ দিদিমণিরা ছাড়া কেউ না। সিঁড়ির কোলাপসেবলে তালা চাবি আটা। যাই বাবা, এত কথা কইছি শুনলে ছোট ম্যানেজার বাবু আস্ত রাখবে না। বলে ছেলেটা পালায়। এমকে, কি বুঝলি? তুই কি বুঝলি? আমি যা বুঝি সে তো খাতায় না লিখে বলতে পারি না, জানিস তো, চিরকালের স্বভাব। তা লেখ তুই। লিখবো, আর একটু দেখে। তবে বুড়ো রানীকে নিয়ে এত কড়াকড়ি কেন? হয়তো তার নিজেরই ভয় বাতিক, বুড়ো হলে অমন হয়। আলোচনা রেখে ওরা ঘরের বাইরে এলো। বাড়ির এই অংশটা সামনের দিকে, যার নিচের তলায় সারি সারি সব ঘর। কাছারি ঘর, দফতর ঘর, দলিল ঘর, জাবদা খাতার ঘর ইত্যাদি। বাইরের বারান্দাটি খোলা, কিন্তু ভিতরের বারান্দাটা বড় বড় জালের জানলা দিয়ে ঘেরা। জানলাগুলো খুললে অবশ্য বেশ খোলামেলা, এখন খোলাই রয়েছে। টিসি একটু দাঁড়িয়ে থেকে বলে ওঠে, দেখ এমকে, বাড়িটা যেন ঠিক চৌবাচ্চার মতো, শুধু 4 ধারের পাড়গুলো খুব উঁচু আর মাঝখানের খোদলটা বিরাট, এই যা। এমকে হেসে ওঠে। আর ঠিক এই সময় দেওয়ানজি এসে দাঁড়ান। এই যে সকালে খুব বেরিয়ে এলেন। ওই আর কি, বাড়িটা 4 ধারে ঘোরা হলো। হাসছিলেন যে? এই যে আমার অ্যাসিস্ট্যান্ট মশাই বলছিলেন বাড়িটার ছাদ যেন ঠিক চৌবাচ্চার মতো, শুধু পরিধিটাই যা বিশাল। দেওয়ানজি একবার নিচের দিকে তাকিয়ে বলে ওঠেন, অদ্ভুত দৃষ্টি তো। চক মেলানো বাড়ি এই রকমই হয় জানতাম। মাঝখানে চৌকো উঠুন, আর 4 ধারে দালান বারান্দার উপর খড়ের সারি। কিন্তু কোনোদিন চৌবাচ্চা প্যাটার্ন তো মনে হয়নি। সত্যি তো, দেখলে তাই। ওর কথা ছাড়ুন, ওর ওই রকম একটা ভাবনা। তো এত ঘর, সবই তো দরজা বন্ধ, খালি পড়ে থাকে। তা ঠিক নয়। চৌবাচ্চার 4 পাড়ের এক দিকে 10খানা করে ঘর। তা টিসি বলে ওঠে, তার মানে এক তলায় 40খানা করে, 3 তলায়। 3 তলাটা বাদ, ওর আলাদা প্যাটার্ন। 1 তলা 2 তলায় ওই 80খানাই, কিন্তু 1 তলাটা সবই ভর্তি। সামনের দিকে অফিস বাড়ি, পিছন দিকে রান্না বাড়ি, অর্থাৎ খাওয়া দাওয়া, স্টোর ইত্যাদি।
আর দুধারে সব আশ্রিত আর কর্মচারীদের ফ্যামিলি। আর এই দোতলাটা অবশ্য দক্ষিণে রাজাবাবুর আর মহারানীর মহল। পুরো 10খানা ঘরই লেগে যায় ওদের। এদিকটা অতিথি মহল। মহারাজার পরিচিত বন্ধু বান্ধব আসেন মাঝে মাঝে। রানীর বাপের বাড়ি দিনাজপুর থেকেও অনেকে আসেন টাসেন। তবে বাকি দুটো দিক অবশ্য পুরনো আসবাবপত্র, বাতিল জিনিস টিনিস ইত্যাদিতে বোঝাই হয়ে পড়ে থাকে। বাড়িও তো পড়ে যাবার দাখিল। কিন্তু 3 তলাটা কি প্যাটার্ন বলবেন? সে অনেক কথা। পুরনো কালে 3 তলায় কোনো ঘর ছিল না, শুধু মাঠের মতো প্রশস্ত ছাদ। রানী মায়াবতী বউ হয়ে এসে আবদার ধরেন ছাদে বেড়াতে ইচ্ছে করে তার, কিন্তু ওরকম খাঁ খাঁ করা মাঠ ময়দান ছাদে বেড়াতে ভয় করে। ওখানে নতুন করে তার মহল তৈরি করা হোক, যাতে ঘর থেকে বেরিয়ে ছাদে বেড়ানো যায়। তা সেইভাবেই মহল হলো, তবে এমন সোজাসুজি নয়, কেমন যেন গোলক ধাঁধা প্যাটার্নের। কোন ঘর থেকে বেরিয়ে কোন ঘরে পড়লাম বোঝা যায় না। সব ঘরের চারদিকেই টুকরো টুকরো বারান্দা। তো ওরও খান আষ্টে ঘর নিয়ে মহল। নিজে নাকি এঁকে দেখিয়ে দিয়েছিলেন মিস্ত্রিদের। খুব শৌখিন ছিলেন, তাই না? শৌখিন তো দারুণ, আবার খুঁত খুঁতেও। টিসি বলে ওঠে। আর ভীতুও তো। ভীতু? কই, কে বলল? এমকে তাড়াতাড়ি বলে, ওই যে বউ হয়ে এসে মস্ত ছাদ দেখে ভয় পেয়েছিলেন। না, সে কিছু না। তখন তো বয়স মাত্র 12-13। ওই মহলেরই বয়স হলো 72 বছর। তবে হ্যাঁ, সম্প্রতি কিছুদিন থেকে ঠিক ভয় নয়, একটা যেন সন্দেহবাতিক হয়েছিল। কেউ যেন তার অনিষ্ট করবে এই রকম ভাব। টিসি হেসে ফেলে বলে, এত বয়সেও অনিষ্টের ভয়? ভয় কি আর বয়স মানে বাবা? তা ওর ছবি টবি দেখতে পাবো তো? নিশ্চয়ই। ওর মহলে তো নিয়েই যেতে হবে। তবে মনে হয় দুপুরে খাওয়া দাওয়ার পর গেলেই ভালো, অনেকটা সময় হাতে পাওয়া যাবে। এমকে একটু ইতস্তত করে বলে, আচ্ছা, রাজা বাহাদুরের সঙ্গে দেখা হবে তো? হ্যাঁ, সেটা উনি নিজেই বলেছেন। সন্ধ্যার পর একবার আপনাদের ওর কাছে নিয়ে যাব। তবে একটা কথা বলে রাখি বাবারা, হুটহাট নিচের তলায় নামবেন না, বা এদিক সেদিক ঘুরবেন না। দুবেলা খাওয়ার পর ওই পঞ্চুই আপনাদের সঙ্গে করে নিয়ে যাবে, আর চা তো ঘরেই দিয়ে যাবে। কেন বলুন তো, আমাদের নিয়ে এত ভাবনা কিসের? কি বলছেন? আপনারা তো অন্তর্ধান রহস্য ফাঁস করবার চেষ্টায় এসেছেন। তা সেটা ফাঁস হয়ে গেলে যে বিপদে পড়বে, সে আমাদের বিপদে ফেলে ঘায়েল করার চেষ্টা করবে না? কে বলতে পারে আসামি আমাদের চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে কিনা। আচ্ছা, রানী মহল দেখে নিয়ে আমরা কিছু জনকে আলাদাভাবে কিছু জিজ্ঞেস করতে পারি? সে তো নিশ্চয় পারেন, সে তো করতেই হবে। বিশেষভাবে আয়া বিন্দুবাসিনী, বামুন ঠাকুর মিশিজি, নার্স মিসেস ভঞ্চু, এরা সর্বদা রানীমার কাছে আসা যাওয়া করত। নার্স আর আয়া তো ওই 3 তলাতেই থাকতো। তবে যেদিন বা যে রাত্রে ঘটনাটা ঘটে, সেদিন ওই মিসেস ভঞ্চু ছিলেন না। মেয়ের অসুখ বলে একদিনের জন্য ছুটি নিয়ে গিয়েছিলেন। পরদিন এসে তো অবাক। এমকে বলে, আচ্ছা, ঠিক কখন কিভাবে জানতে পারলেন আপনারা রানীমা নেই? সেইখানেই তো গোলমেলে ব্যাপার। দুজনের কথায় মিলছে না। নিশিজি বলছে নিত্যদিনের মতো বিন্দু রানীমার রাতের খাবার ক্ষীরটা নিয়ে যাবার জন্য তার নিজস্ব বাসন ঢাকা দেওয়া
রূপোর গেলাসটা নাবিয়ে এনে মিশিচিকে বলে, গতকাল ক্ষীর পাতলা হয়েছিল, রানীমার পছন্দ হয়নি, আজ যেন ঘন হয়, চটপট নিয়ে যেও ঠাকুর। রানীমাকে চেয়ারে বোস করিয়ে রেখেছি, আমি চললুম। আজ নার্স দিদিমণি নাই, উনি একা রয়েছে বলে চলে যায়। মিশিজি নাকি তখন ক্ষীরটা আর একটু জাল দিয়ে বাটিতে ভরে, ঢাকা বার করে দুহাতে বাটি গেলাস নিয়ে যেমন যায় তেমন এগিয়ে দেখে ঘরে রানীমাও নেই, বিন্দুও নেই। ভাবল যেমন ধরে ধরে বাথরুমে নিয়ে যায় তাই গেছে। তাই ভেবে পাথরের টেবিলটার ওপর সে দুটো নামিয়ে দাঁড়িয়ে ভাবল, কিন্তু টেবিলটা বসানো, তার কাছে বেতের সেই চেয়ারটা কই? বিছানা থেকে সাবধানে নামিয়ে যেটার উপর রানীমাকে বসিয়ে দেওয়া হয় খাবার সময়, তো একটু দাঁড়ানোর পরই বাইরে ছাদের দিক থেকে যেন পাগল হয়ে বিন্দু ঘরে এসে বলে ওঠে, মিশিছি, নিচে থেকে এসে রানীমাকে দেখতে পাচ্ছি না। সব ঘর বারান্দা ছাদ খুঁজে এলাম, কোথাও নেই। মিশিচি বকা দিয়ে বলেছিল উনি কি নিজে চলাফেরা করতে পারেন, তাই ছাদে খুঁজতে গেছো। তারপর আবার নিজেও তা করেছিল। গোলক ধাঁধার মতো ঘর দালান বারবার খুঁজে মরেছে, কোথাও কোনো চিহ্ন নেই। অথচ বিন্দু বলছে সে নাকি রানীমাকে খাইয়ে শুইয়ে রূপোর বাটি গেলাসটা ছাদের ঘর থেকে ধুয়ে এনে দেখে রানীমা বিছানায় নেই। তখন ভয় পেয়ে নিচে এসে চুপি চুপি মিশিরজিকে খবর দেয়। তখন মিশিরজি গিয়ে খোঁজাখুঁজি করে এসে আমায় খবর দেয়। এমকে আসতে বলে, আপনার কার কথাটা ঠিক বলে মনে হয়? দেখুন, বোঝা শক্ত। ওরা দুজনেই ব্যাপারটা ভৌতিক ভেবে এমন ভয় পেয়ে গিয়েছিল, চোখ নাক সব কপালে উঠে গিয়েছিল, তাই উল্টো পাল্টাও বলে ফেলছিল। আসলে মিসেস ভঞ্চু না থাকাতেই এই কাণ্ড ঘটতে পেরেছে। বাড়ি শুদ্ধ সকলেরই কি মনে হয়েছে ভূতে উড়িয়ে নিয়ে গেছে? দেওয়ানজি একটু হেসে বলেন, সত্যি বলতে ব্যাপারটা এতই আকস্মিক যে প্রথমটায় হতভম্ব হয়ে সবাই তাই ভেবে বসেছিল। তারপর তো অনেক রকম কথার চাষ হচ্ছে তলে তলে, সেই জন্যই গণনা করাতে জ্যোতিষীর কাছে ছুটেছিলেন। এতক্ষণ যা কথা এমকেই বলছিল। টিসি যেহেতু অ্যাসিস্ট্যান্ট তাই চুপচাপ ছিল। এখন বলে উঠল, তখন কত রাত? ওই তো, রানীমাকে তো খাবার দেওয়া হতো ঘড়ির কাঁটায় 8টায়, তো এইসব জানাজানি হতে 9টা-10টা বেজে গেছিল। রাজাবাবু আর তার রানী তখন কোথায় ছিলেন? আর বলবেন না, রানীও তো তার 2 দিন আগে মালদায় বাপের বাড়ি গিয়ে রয়েছিলেন ভাইপোর উপনয়ন উপলক্ষে। 2 দিন পর ফিরলেন। যা চলে, তিনিও সে রাত্রে অনুপস্থিত। আর রাজাবাবু? তিনি নিজের ঘরে বই টই নিয়ে বসেছিলেন, যেমন থাকেন। বাপ ঠাকুরদার মতো অন্য কোনো নেশা টেশা তো নেই, নেশার মধ্যে বই পড়া। তা উনি শ্বশুরবাড়ির ঘটায় নেমন্তন্নে যাননি? উনি না, রাজা রাজরাদের ওসব নিয়ম নেই, বেশি খরচ করে লৌকিকতা করলেই হলো। কি বললে? লৌকিকতা মানে? ও, বুঝেছি, প্রেজেন্টেশন। তো যাই হোক, ঠাকুমা হারানোর রাতে তিনি ছিলেন এবং রানী ছিলেন না। পাকে চক্রে সেটাই ঘটেছিল। কদিন হয়ে গেল? দেওয়ানজি হতাশ গলায় বললেন, এই তো আজ 7 দিন হয়ে গেল। কি জানি কোথায় আছেন, আদৌ আছেন কি নেই। ভৌতিক ব্যাপার ছাড়া সাধারণ লোকেরা তো
আর কিছু ভেবে বার করতে পারছে না। তবে কুটিল লোকেরা, তো সে তো আপনাদের আগেই বলেছি। ট্যাপা হঠাৎ খুব রাগের গলায় বলে ওঠে, অথচ আসল লোক রানিমার আদরের নাতি সাহেবটির তো তেমন হইচই করে খোঁজার চেষ্টা দেখা যাচ্ছে না। নেতিয়ে বিছানায় পড়ে আছেন। কি করবেন, আকস্মিক এই অদ্ভুত দুর্ঘটনায় নার্ভাস ব্রেকডাউন, একটু হার্ট অ্যাটাক মতো হয়েছিল। তাছাড়া হইচইটাই তো চাইছেন না। না চাইলেও হবে না বলে মনে করেন? রাজ্যের লোকেরা যদি ঠিকভাবে জেনে যায় বুড়ো রানিমা হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন, আর তার নাতি রাজা পুলিশকে একটা খবর পর্যন্ত দেননি, রাজ্যের লোকেরা ক্ষেপে উঠবে না? রাজার বিরোধী পক্ষরাও তাতে উৎসাহ দেবে না? তখন কি হবে? দেওয়ানজি মলিনভাবে বলেন, সেই তো। তবে তলে তলে চেষ্টা চালানো হচ্ছে না তা নয়। ওই যে মিসেস ফোনচু, ওর সম্পর্কে একটু সন্দেহ বোধ করে খোঁজ করা হচ্ছে ওর বাড়ি কোথায়। মায়ের অসুখ না কি যেন বলে ছুটি নিয়েছিল, সেটা সত্যি কিনা। উনি কাজটা কি করতেন? উনি রানিমা দিনে যে 6-8 বার ওষুধ খান, সেগুলো নিয়ম মতো খাওয়াতেন। রোজ অকারণে টেম্পারেচার নিতেন, প্রেশার চেক করতেন যখন তখন। তাছাড়া নানা রকম তেল মশলা মাখিয়ে রানিমাকে স্নান করাতেন। ট্যাপা হঠাৎ হেসে ওঠে, তেল মশলা দিয়ে রান্নাই তো হয় জানি, স্নানও হয়? দেওয়ানজিও হাসেন একটু। তা হয়, ওটা রাজ পরিবারের নিয়ম বা বাতিকও বলা যায়। তবে এই বর্তমান রাজা রানীর ওসব পাঠ নেই বলে রানীমা যথেষ্ট অসন্তোষ প্রকাশ করতেন। বিশেষ করে এই রানী বিদ্যুৎলতাকে তো তার ওই বাইরের কাজকর্মের ব্যাপারে দু চোখে দেখতে পারতেন না। পারিবারিক নিয়মে প্রতিদিন সকালে যখন রানীমাকে প্রণাম করতে যেতেন, উনি নাকি মুখ ঘুরিয়ে বসে থাকতেন। ওই যে খোকা রাজাকে দার্জিলিংয়ে পড়তে পাঠানো হয়েছে, তাতেও নাকি নাত বউয়ের ওপর মহা খাপ্পা। আসলে বেশ একটু মেজাজি তো। ওই তো বলেছিলাম, নিজের মেয়েরাও মায়ের কাছে বিশেষ আসতে পারে না বলে তাদের উপর এত খাপ্পা যে সাফ বলে রেখেছেন, বিষয় সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করবেন। রাজাই মেজাজ। তা একটু আছে বটে। এমকে বলে ওঠে, আচ্ছা, এখন মাত্র বেলা 11:30, এখনো তো দুপুরের খাওয়ার দেরি। এই সময় রানী মহলটা একবার দেখে নিলে কেমন হয়? আপনার অসুবিধে হবে কি? না, আমার আর বিশেষ কি, তাই চলুন। চৌবাচ্চার এক পার থেকে আর এক পারে চলে যান, সিঁড়ির সামনে পৌঁছন, তারপর বলে ওঠেন, দাঁড়ান, পঞ্চুকে একবার ডাকি, কোলাপসিবলটা ঠেলে দেবে। তেতলায় ওঠার সিঁড়ির সামনেটায় বিরাট কোলাপসিবল গেট। ট্যাপা তাড়াতাড়ি বলে ওঠে, কি আবার দরকার ডাকাডাকির? আমি ঠেলে দিচ্ছি, তার তালা চাবি লাগানো তো। দেওয়ানজি তার পইতে বাঁধা একটা মস্ত লোহার চাবি টেনে বার করে তালাটা খুলে ফেলেন। বলেন, আমাকে তো রোজ সকালে একবার করে রানীমার কাছে আসতে হতো সেরেস্তার কাগজপত্র দেখাবার জন্য, তাই একটা ডুপ্লিকেট চাবি আমার কাছে থাকে। জানি না আর কখনো। এরা অবাক হয়ে বলে, উনি থাকতেও সবসময় তালা চাবি লাগানো থাকতো? তা থাকতো, সেটাও ওর বাতিক। তবে বিশেষ বিশেষ লোকের কাছে একটা করে ডুপ্লিকেট আছে, যেমন রাজা বাবু, মিসিরজি, বিন্দু, আর এই যে আমার কাছে। আচ্ছা, কারণটা কি? কি জানি, ওর ধারণা ভালো মতো সুরক্ষিত আছেন জানতে পারলে মনে স্বস্তি থাকে। অথচ সেই সুরক্ষিত দুর্গ থেকে ভূতে উড়িয়ে নিয়ে গেল। বজ্র আটুনি ফসকা গেরো। এমকে যাকে বলে রক্ত চক্ষে তাকায়, কিন্তু টিসির সেদিকে তাকাতে বয়েই গেছে।
দেওয়ানজি অবশ্য তেমন কিছু মনে করেন না। 3 তলায় উঠে এরা সত্যিই অবাক হয়ে যায়। এখানে মোটেই তেমন পুরনো পুরনো ছবি নেই। মেঝে মার্বেল পাথরের বদলে মোজাইক টাইলস, জানলায় জানলায় বাহারি গ্রিল, আর গড়ন যাকে বলে সত্যি গোলক ধাঁধা। দেওয়ানজি বলেন, 70-72 বছর আগে তো সব কিছুতে বিলিতি বাহার। সাহেব ইঞ্জিনিয়ার ডাকিয়ে নিজে প্ল্যান পাতলে কর্তা রাজাকে দিয়ে সব করিয়েছিলেন রানী মায়াবতী। কর্তা রাজারও যত বন্ধু ছিল সব সাহেব শুভ। তাদের সঙ্গে শিকারে যেতেন, বাড়িতে বল ডান্স বসাতেন। সে নাকি এক রমরমা দিন ছিল। আমি অবশ্য তখন আসিনি, জন্মাইনি, শোনা কথা। তা এরাও শুনে যায় এই যে এ ঘরে কর্তা রাজা সেরেস্তার কাজকর্ম দেখতেন, এ ঘরে সাজ পোশাক করতেন। এটা পারিবারিক ড্রয়িং রুম, আপনজনদের নিয়ে বসতেন টসতেন। ঘরে ঘরে বড় বড় দেওয়াল জোড়া আরশি, দেওয়ালে দেওয়ালে বিরাট বিরাট অয়েল পেন্টিং, ফটো, চেয়ার, টেবিল, সোফা সবই বড় বড়, কিন্তু সারি সারি ঘর নয়। প্রত্যেকটা যেন প্রত্যেকের সঙ্গে বিচ্ছিন্ন। একটু ছোট্ট বারান্দা, একটুখানি করিডোর, একটি হয়তো কাশ্মীরি কাঠের শৌখিন 3 কোণা পর্দার আড়ালে। তবে সবই 60-70 বছরের ছাপ আঁকা। কিন্তু রানীমার বেডরুমটা কোনটা, যেখান থেকে হাওয়া হয়ে গেলেন? সেটা এদিকে। 2টো সিঁড়ি উঠে এবং একটুখানি প্যাসেজ পার হয়ে 2টো সিঁড়ি নেমে রানীমার ঘর। কি অদ্ভুত খেয়াল! ওই তো, এই ঘরে ঢুকতেই সামনের দেওয়ালে চোখে পড়ল সোনালি ফ্রেমে আটকানো মুকুট পরা এক রানীর ছবি। ট্যাপা বলে ওঠে, রানী মেরির ছবি না? দেওয়ানজি হাসেন। না, রানী মায়াবতীর। কম বয়সে নাকি কলকাতার হ্যামিল্টনের দোকান থেকে রানী মেরির মুকুটের ডিজাইনে মুকুট আর গলার গহনা গড়িয়ে রানী মেরি সেজে কোনো সাহেব ফটোগ্রাফারকে দিয়ে ছবি তুলিয়েছিলেন। ট্যাপা বলে ওঠে, বাহ, তার বেলায় দোষ হয় না। আর এখনকার রানী গরিব ছেলেদের জন্য স্কুল করতে বাইরে বেরোলে যত দোষ। দেওয়ানজি এখনো হাসেন। সেকালে রাজা রাজরাদের আভিজাতদের মাপকাঠি ছিল আলাদা। সাহেব মেম নিয়ে মাতামাতিতে তাদের আবরু নষ্ট হতো না। হতো নিজের রাজ্যে দেশীয় লোকেদের বা প্রজাদের সামনে যেমন তেমন করে বেরোলে। সে যাকে, এসব আমি দেখিনি, কর্তা রাজাকেও দেখিনি। ওর ছেলের আমলেই। আচ্ছা, দেওয়ালে আর যেসব ছবি? ওই যে রং বোঝা যাচ্ছে না অয়েল পেন্টিংটা, ওটা মায়াবতীর শাশুড়ির। আর এধারে ওনার পুত্রবধূ রানী, বর্তমান রাজা জীবেন্দ্র নারায়ণের মা, রানী পুষ্পমালার। দুপাশে ওই 2জন ওনার 2 মেয়ে। তার মানে এটি প্রমীলা রাজ্য বলে হাসে এমকে। তারপর দুজনেই বলে ওঠে, কিন্তু এই ঘরটা এত ফাঁকা কেন? শোবার খাট আর ছোট ছোট 2টো টেবিল ছাড়া কোনো ফার্নিচারই নেই দেখছি। এত বিশাল ঘর এরকম শূন্য দেখে গা ছমছম করছে। শোবার ঘরে জবরজং পছন্দ করতেন না উনি, সবকিছুই ওর দেওয়ালের মধ্যে ভরা বলে দেওয়ানজি দেখান। এই যে প্রতিটি জানলা দরজার মাঝখানগুলির দেওয়ালে পালিশ করা কাঠ মারা দেখছেন, এসব হচ্ছে দেওয়াল আলমারি। তাই নাকি? আমরা তো ভেবেছিলাম এটা ফ্যাশন, রঙিন দেওয়াল না হয়ে পালিশ দেওয়াল। না, সব আলমারি। বাইরে থেকে বোঝবার উপায় নেই। ছোট্ট একটু গা চাবি আছে, পাল্লা খুললেই সরে গিয়ে দেওয়ালের খাঁজে ঢুকে যায়। এমনকি ওর ড্রেসিং আয়না পর্যন্ত এই দেওয়ালে।
এর চাবি নেই, শুধু একটা বোতাম। বলে টিপে সরিয়ে দেন দেওয়ানজি। আর দেখা যায় খাঁজের মধ্যে যেন ছোট্ট একটু ঘরের দেওয়ালে সাঁটা ড্রেসিং আয়না, তার সামনের তাকে নানাবিধ শিশি কৌটো। দেওয়ানজি আবার কোথায় যেন হাত দিয়ে ফটফট করে দুটো তিনটে সুইচ টিপে দেন। আয়নার দুপাশে আর মাথার ওপর জোরালো বাল্ব জ্বলে ওঠে। ট্যাপা বলে ওঠে, বাবা কত কায়দা! বলেই মনে মনে নিজের কানটা মুলে নেয়। মদন আর ওর দিকে তাকায় না, খুব মন দিয়ে ঘরের অন্য সব জিনিস দেখে। কিছুই জিনিস নেই, শুধু খাট আর তার পাশে একটা ছোট টেবিল, তাতে ওষুধপত্র এটা ওটা। দেওয়ানজি অবশ্য তার গোয়েন্দার অ্যাসিস্ট্যান্টের মন্তব্যে কিছু মনে করেন না, স্মৃতির আবেগে বলে চলেন, সবই বিলেতি কায়দা, সাহেব মিস্ত্রিদের কারবার। তো ওইসব ব্যবহার করা তো কবেই বন্ধ। উঠাউঠি নেই 10-20 বছর। আমায় ছেলের মতো ভালোবাসেন, তাই একদিন বলেছিলেন, খুলে দেখো তো রঘুনাথ, আলোগুলো এখনো জ্বলে কিনা। বাকি আলমারিদের কখনো খোলা দেখিনি। শুনেছি কর্তা রাজার, মানে রানী মায়াবতীর স্বামীর সব জিনিসপত্র তুলে রাখা আছে, তার শিকারের সরঞ্জাম, দরকারি পোশাক টোশাক, তাছাড়া বিলেতি কেতার সাজের স্যুট বুট ছড়ি টুপি, সে তো অসংখ্য। সবই দেওয়ালের মধ্যে, ঘর তাই এত ফাঁকা দেখাচ্ছে। বাবা, ঘর নয় তো মাঠ। এমকে শান্ত গলায় বলে, ডিসি তুমি একটু থামবে? দেওয়ানজি বলেন, না না, উনি তো ঠিকই বলেছেন। এই এত বড় ঘরে বৃহৎ একটা পালঙ্কে পাখির মতো রোগা একটা মানুষ, পাখির মতোই হালকা হয়ে গেছিলেন ইদানিং। আহারও পাখির, তবু নিয়মটি ঠিক থাকা চাই। দুবেলা পালঙ্ক থেকে নামিয়ে ওর স্পেশাল একখানা চাকা দেওয়া চেয়ারে বসিয়ে ঠেলে ঠেলে পাশের খাবার ঘরে নিয়ে যেতে হতো। সেই চেয়ারেই সকালবেলা একবার করে ছাদের ফুল বাগানে বেরিয়ে আনতো। এমকে বলে ওঠে, কই সেই চেয়ারটা দেখি। দেওয়ানজি একবার পাশের ঘরে ঘোরাঘুরি করে এসে বলেন, কই দেখছি না, বোধহয় ছাদেই আছে। চলুন না, বাগানটাও দেখিয়ে আনি আপনাদের। চমৎকার বাগান। চলে আসে তিনজনে। বিশাল 3 দিকে ছাদ জুড়ে, মানে 3-10-30খানা ঘরের মাথায় সত্যি চমৎকার বাগান। কত রকমের যে টব, ছোট বড় নানা ডিজাইনের, আর দেশি বিদেশি নানা ফুলের সমারোহ, সতেজ সুন্দর। তবে চেয়ারটা সেখানে নেই। আচ্ছা, এত সুন্দর বাগান কে করেছে, কে দেখে শোনে? কে আর, পুরনো মালির ছেলে আর নাতি। এখানে অনেকেরই পুরুষানুক্রমে কাজ, কিসে কি সার লাগে সব জানে। ট্যাপা আবার বলে ওঠে, তাহলে ওদের কাছেও ডুপ্লিকেট চাবি থাকে? চাবি? ডুপ্লিকেট? ওহো, না না, ওরা রানীর মহল দিয়ে আসা যাওয়া করে না, ওদের আলাদা ব্যবস্থা। এই রানী মহলের ঠিক নিচেই যে ঘর বারান্দা, তার এক জায়গায় চওড়া কার্নিশে একটা লম্বা লোহার মই আটকানো থাকে। মালিরা তাই দিয়েই ওঠানামা করে। তবে ছাদে তো জলের ব্যবস্থা রয়েছে, মস্ত ট্যাঙ্কে কল লাগানো। কার্নিশে মই লাগিয়ে ওঠানামা, পড়ে যাওয়ার ভয় নেই? আরে বাবা, তাকে কার্নিশ বললে কার্নিশ, বারান্দা বললে বারান্দা। হাত 2 চওড়া, আধুনিক কালে কংক্রিট দিয়ে বাঁধানো। সবই ওই রানীমার মাথা থেকে বার করা। দারুণ মাথা, অথচ সেই মানুষই এখন। একটা নিঃশ্বাস ফেলেন। কিন্তু চেয়ারটা? কি জানি, বিন্দু কোথাও সরিয়ে রেখেছে হয়তো, দেখে মন খারাপ লেগেছে হয়তো। তুচ্ছ চেয়ারটা নিয়ে ভাববার কি আছে ভেবে পান না দেওয়ানজি।
এমকে বলে, আচ্ছা এইসব আলমারিগুলোর ভিতরটা দেখবার পারমিশন পাওয়া যাবে? মানে জাস্ট একটু কৌতূহল। রাজামশাইয়ের দরবারি পোশাক কেমন ছিল, শিকারের সাজ সরঞ্জাম কেমন দেখতে? দেওয়ানজি বলেন, পারমিশন না পাওয়ার কি আছে, দেখবেন বই তো আপনারা নিয়ে যাবেন না। রাজাবাবুকে একটু বললেই হবে। তবে ওদের চাবি টাবি কোথায় আমার জানা নেই। কিন্তু এখন নেমে যাওয়া যাক, বেলা হয়ে গেছে, আবারও বেলা হবে, চলুন। নেমে আসে তিনজনেই। আবার কোলাপসিবল ঠেলা হয়, তালা লাগানো হয়। এমকে আর টিসি বলে, কই দেখি সেই কার্নিশটা কোন দিকে, কোনখানে মই লাগিয়ে মালি উঠে গাছের যত্ন সেবা করে। দেওয়ানজি মনে মনে হাসেন, নেহাতি ছেলে মানুষ, অযথা কৌতূহলেই অস্থির। ওই ব্যবস্থা সবাই জানে, কে কবে দেখতে যায় কি করে। গেল সেদিকে, বাড়ির পিছন দিক সেটা, সারি সারি বন্ধ ঘর, তার পিছনে বারান্দা, কিন্তু ঝুঁকে পড়ে দেখতে পায় না সেই মই। কিভাবে ওঠে? জল না নিয়ে যেতে হোক, মাটি সার এসব তো নিয়ে যেতে হয়। দেওয়ানজি বললেন, দেখতে পাবেন না, দেওয়ালের গায়ে হুকে সাটা থাকে। ও আর দেখে কি হবে? যার শখের বাগান তিনি এখন কোথায় তার ঠিক নেই। আর বাগান। বিহারী বুড়ো ভদ্রলোক বড়ই কাতর হয়েছেন। নিচের তলায় নেমে এসে খাওয়া দাওয়ার সময় দেওয়ানজি একটি বয়স্কা মেয়েকে ডেকে বলে ওঠেন, বিন্দু, রানীমার চেয়ার গাড়িটা কোথায়? বিন্দু বাইরের বাবুদের দেখে লজ্জায় জড়সড় হয়ে ঘুমটা টেনে আসতে বলে, ওইখানেই তো আছে। দেখলেন তো, বললাম। আচ্ছা, আবার যখন যাওয়া হবে দেখাবো। এমন কিছু আহামরি নয়, সাধারণ বাহারি ধরনের একখানা বেতের চেয়ারের পায়ায় 4টে ছোট ছোট চাকা লাগিয়ে নেওয়া হয়েছে। রাজাবাবুর সঙ্গে দেখা হবে না? বলেছেন সন্ধ্যের পর। তাহলে আমরা এখন একটা কিছু করি। বলুন, কি করতে চান? আচ্ছা, ওই আপনাদের পঞ্চু বলছিল একটা নাকি অ্যালবাম খাতা আছে, তাতে রানীমার অনেক ছবি আছে। শুনে দেওয়ানজি স্বস্তি পান। যাক বাবা, এখন আবার ছাদ দেখা বাগান দেখা করতে বসবে না, তাহলে বসে বসে ছবি দেখুক। শুনছিলেন শ্রীমতী আশাপূর্ণা দেবীর ট্যাপা মদনা সিরিজ থেকে রানী মায়াবতীর অন্তর্ধান রহস্য। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। পরের দিন এসে হাজির হব তৃতীয় তথা শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।